23শে আগস্ট 2001 হরিয়ানার হিসার জেলার লিতানি গ্রামের একটা বিলাসবহুল ফার্ম হাউস। রাতের গভীরে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সেই রাতেই একটি মেয়ে তার পরিবারের 8 জনকে নৃশংসভাবে হত্যা করবে। এই ছিল রেলুরাম পুনিয়া হত্যাকাণ্ড, ভারতের ইতিহাসের সবচেয়ে নৃশংস পারিবারিক গণহত্যা। কে ছিলেন রেলুরাম? কেন তার পরিবারের সবাইকে একসাথে নির্মমভাবে খুন হয়ে যেতে হলো? চলুন এই রহস্যের গভীরে যাই। রেলুরাম পুনিয়া ছিলেন একজন সাধারণ গ্রামের ছেলে। দরিদ্র পরিবার থেকে উঠে এসে তিনি ফরিদাবাদে তেলের কালোবাজারি করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হন। লিতানি গ্রামে তিনি একটি বিশাল ফার্ম হাউস তৈরি করেন, যার চারপাশে 46 একর জমি। 1996 সালে তিনি বরওয়ালা থেকে একজন নির্দল প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হন এবং বংশীলালের সরকারকে সমর্থন করেন। তার দানশীলতার জন্য স্থানীয় মানুষেরা তাকে ভালোবাসতেন, কিন্তু সম্পত্তির লোভ এই সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়। রেলুরামজির প্রথমা স্ত্রী দেবী ও তার একটি ছেলে ছিল, সুনীল। তার দ্বিতীয় স্ত্রী কৃষ্ণা দেবী এবং তার ছিল 2টি মেয়ে, সোনিয়া এবং প্রিয়াঙ্কা। সুনীলের স্ত্রী শকুন্তলা এবং তাদের 3টি সন্তান, লোকেশ 4 বছর বয়স, শিবানী 2 বছর বয়স এবং প্রীতি সবচেয়ে ছোট, যার বয়স 45 দিন। সোনিয়া 19 বছরের যুবতী সঞ্জীব কুমারের সঙ্গে বিবাহিত। বাইরে থেকে দেখে এটা একটা সুখী সমৃদ্ধ পরিবার মনে হলেও ভেতরে কিন্তু পচন ধরতে শুরু করেছিল। 2001 সাল, হরিয়ানার লিতানি গ্রাম। এই গ্রামে প্রাক্তন বিধায়ক রেলুরাম পুনিয়ার প্রাসাদোপম বাড়ি। রেলুরামের ছোট মেয়ে প্রিয়াঙ্কার জন্মদিন। লিতানির সেই বাড়িতে প্রিয়াঙ্কার জন্মদিনের প্রস্তুতি চলছিল। রেলুরাম পুনিয়া প্রাক্তন বিধায়ক, ধনী ব্যক্তি, তাই বেশ জাঁকজমক করেই জন্মদিনের এই পার্টি হচ্ছিল। তবে বাইরে থেকে কোনো লোকজনকে আমন্ত্রণ করা হয়নি, বাড়ির মানুষরাই আমন্ত্রিত ছিলেন। রেলুরাম পুনিয়া, তার দ্বিতীয় স্ত্রী কৃষ্ণা, তার প্রথম পক্ষের ছেলে সুনীল, সুনীলের স্ত্রী শকুন্তলা, তাদের 3 ছোট ছোট সন্তান, সোনিয়া নিজে এবং প্রিয়াঙ্কা, মোট 9 জন। রাতে বাড়ির একতলায় বসেছিল নাচ গানের আসর। সবাই খুব খুশি। রাত 1টা-1:30 বেজেছে। আশেপাশের মানুষজন তখনও শুনছেন ফুল ভলিউমে মিউজিক সিস্টেম থেকে গান বাজছে এবং ভোর হওয়ার আগেই গান আপনা আপনিই থেমে গেল। তারপর ধীরে ধীরে সকাল হলো। সকাল 6:15 নাগাদ লোকেশের স্কুল বাস আসে। বাড়ির ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছে না দেখে একজন কর্মচারী বাড়ির ভেতরে যান তাদেরকে ডাকতে। এরপর বাড়ির ভেতরে গিয়ে যে দৃশ্য তিনি দেখেন তা যে কোনো স্বাভাবিক মানুষের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। পুরো বাড়ির 1তলা 2তলা সব জায়গা রক্তে ভেসে যাচ্ছিল। সমস্ত জায়গায় রক্তের দাগ। মেঝেতে, দেওয়ালে, বিছানায় 1 ইঞ্চি জায়গা কোথাও বাকি ছিল না। বাড়ির ভেতরে ঢোকা প্রথম কর্মচারী চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর পুরো গ্রাম সেখানে জড়ো হয়ে যায়। পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ আসে। কেউ রেলুরাম পুনিয়ার পুরো পরিবারকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছিল। প্রাথমিকভাবে পুলিশ ভেবেছিল যে যেহেতু তিনি একজন বড় নেতা ছিলেন, তাই তার কোনো শত্রু অথবা কোনো বড় গ্যাং চুরির উদ্দেশ্যে পুরো পরিবারকে এরকম নৃশংসভাবে হত্যা করেছে। এর ভেতর অ্যাম্বুলেন্সও চলে এসেছিল। এরপর শুরু হলো মৃতদেহ সরানোর কাজ। যখন রেলুরাম পুনিয়ার বড় মেয়ে সোনিয়ার পালা এলো, তখন তাকে তোলা মাত্রই পুলিশ বুঝতে পারলো যে সে বেঁচে আছে। তাকে সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এরপর শুরু হলো তদন্তের কাজ। কেকের অর্ডার, রাতের খাবার, জন্মদিনের পার্টি, চাকর বাকরদের জিজ্ঞাসাবাদ করা থেকে সবই হলো। সবাই একটাই কথা বলল যে রাতের পরিবেশ খুব ভালো ছিল। এরপর পুলিশ সম্ভাব্য শত্রুদের একটা তালিকা তৈরি করলো। কোনো রাজনৈতিক শত্রু ছিল কি? জমি, সম্পত্তি, ব্যবসা বা কারখানা সংক্রান্ত কোনো সমস্যা ছিল কি? এভাবেই পুরো দিনটা কেটে গেল। সোনিয়া হাসপাতালে ছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তার পরের দিন 25শে আগস্ট।
ইতিমধ্যে হাসপাতালে যখন সোনিয়ার জ্ঞান ফিরে এলো, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলো। আসলে কি ঘটেছিল, কি হয়েছিল সেই রাতে? সোনিয়া বলল, আমি জানি না, কেউ আমার মাথায় জোরে আঘাত করেছিল এবং আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি জানি না সেখানে কতজন লোক ছিল, তারা কারা বা তারা কেন এই কাজ করলো। ইতিমধ্যে পুলিশের একটা দল এবং ফরেনসিক টিম সেই বাড়িতে পৌঁছল। তারা সেই বাড়ির থেকে একটা পুরনো ডায়েরি এবং তার ভেতরে একটা চিঠি পেল। পুলিশ সেই চিঠিটা পড়া মাত্রই তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। বাড়ির চাকররা এই ডায়েরিটাকে শনাক্ত করলো। তারা বলল, এই ডায়েরিটি আমাদের সোনিয়া ম্যাডামের। পুলিশ সঙ্গে সঙ্গে সেই ডায়েরি এবং চিঠিটা নিয়ে সরাসরি হাসপাতালের দিকে রওনা হলো। ততক্ষণে 24 ঘন্টা পেরিয়ে গেছে, সোনিয়ার জ্ঞান ফিরে এসছে। পুলিশ সোনিয়াকে একটা মাত্র প্রশ্ন জিজ্ঞেস করলো, এই ডায়েরিটা কি তোমার? সে উত্তর দিল, হ্যাঁ, এই ডায়েরিটা আমার, এতে সাধারণ বিষয়গুলো লেখা আছে। এরপর পুলিশ জিজ্ঞেস করলো, এটা কি তোমার হাতের লেখা? সে উত্তর দিল, হ্যাঁ। এবার পুলিশ তাকে সেই চিঠিটা দেখালো। তার মানে এটাও তুমিই লিখেছো? এবার সোনিয়া ঘাবড়ে গেল। ডায়েরির ভেতর সেই চিঠিটা ছিল সোনিয়ার নিজের স্বামীর উদ্দেশ্যে লেখা, এবং চিঠিতে লেখা ছিল, আমি আমার পরিবারের সবাইকে খুব ঘৃণা করি, আমি তাদের কাউকেই জীবিত ছাড়ব না, সবাইকে আমি মেরে ফেলব। এই সময়ের মধ্যে পুলিশ ক্রমাগত সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো, কিন্তু সে কিছুই স্বীকার করতে রাজি হলো না। এরপর পুলিশ সোনিয়ার স্বামী সঞ্জীবের খোঁজ করতে শুরু করলো। সে দিল্লিতে কোথাও লুকিয়েছিল। পুলিশ তাকে ধরে ফেললো এবং এমন কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলো যে সে সমস্ত ঘটনা ফাঁস করে দিল। তারপর সোনিয়া এবং সঞ্জীবকে মুখোমুখি বসানো হলো এবং অবশেষে সোনিয়া ভেঙে পড়ল। তারা 23 আগস্ট সেই রাতে আসলে কি ঘটেছিল সেই কথা প্রকাশ করলো। এরপর পুলিশের কাছে ধীরে ধীরে এই হত্যাকাণ্ডের রহস্য পরিষ্কার হতে থাকলো। আসুন জেনে নিই আসলে কি ঘটেছিল সেই 23 আগস্টের ভয়ানক রাতে। রেলু রামজির ছোট মেয়ে প্রিয়াঙ্কার জন্মদিন ছিল 24 আগস্ট। তাই প্রতি বছর 24 আগস্টেই জন্মদিনের পার্টি হতো, কিন্তু এবার তার জন্মদিন 23 আগস্ট অর্থাৎ একদিন আগে পালন করার সিদ্ধান্ত নেওয়া হলো। এই সিদ্ধান্তটি নিয়েছিলেন রেলু রামজির মেয়ে সোনিয়া, কারণ 24 তারিখে তার কিছু কাজ ছিল। সেই মতো সোনিয়া আর তার হাজব্যান্ড সঞ্জীব 23 আগস্ট দিল্লি থেকে একটা টাটা সুমো গাড়ি ভাড়া করে হিসারে পৌঁছয়। এরপর সোনিয়া তার বোন প্রিয়াঙ্কাকে নিতে বিদ্যাদেবী জিন্দাল স্কুলে যায়। সে প্রিয়াঙ্কাকে হোস্টেল থেকে নিয়ে ফার্ম হাউসে আসে। সেই দিন ফার্ম হাউসে পরিবারের সবাই উপস্থিত ছিল। বাড়ির চাকর বাকররা জানতো যে সোনিয়া নিজেই একা এসছে। তারা জানতো না যে তার সাথে সঞ্জীবও সেই দিন ফার্ম হাউসে এসেছে। সূর্যাস্তের পর পার্টি শুরু হলো। গান বাজছিল, সবাই খুব খুশি, কারণ অনেক দিন পর পরিবারের সবাই এক জায়গায় জড়ো হয়েছে। ইতিমধ্যে রাতের খাওয়া দাওয়ার পর বাড়ির সবার জন্য পায়েস আনতে রাত 10টা নাগাদ সোনিয়া রান্নাঘরে যায়। কিন্তু রান্নাঘরে গিয়ে সে চুপচাপ সেই পায়েসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিল। রাত 11টা থেকে 11:15 পায়েস খাবার প্রায় 25 থেকে 30 মিনিট পর পুরো বাড়ি অচেতন হয়ে পড়ল, শুধু দুজন বাদে, সোনিয়া আর তার স্বামী সঞ্জীব। সোনিয়া কিছুক্ষণ অপেক্ষা করল, সে চারপাশে দেখল, তারপর বাইরে গিয়ে মিউজিক সিস্টেমে গানের ভলিউম বাড়িয়ে দিল। এখান থেকে সে নিচে নেমে গেল। তারপর স্টোর রুমে ঢুকে সেখান থেকে একটা লোহার রড নিয়ে বেরিয়ে এলো। সে লোহার রডটি সঞ্জীবের হাতে দিয়ে তার স্বামীকে বলল, এই রড দিয়ে মাথায় আঘাত করে পরিবারের সমস্ত সদস্যকে মেরে ফেলতে। প্রথমে তারা রেলু রামজির ঘরে গেল। রেলু রামজি সেখানে অচেতন হয়ে শুয়েছিলেন। সঞ্জীব রডটা তুলে খুব জোরে রেলুরাম পুনিয়ার মাথায় 3 থেকে 4 বার আঘাত করল। আঘাত করার সময় সোনিয়া তার বাবার বিছানার পাশেই দাঁড়িয়েছিল। সে নিজেই বাবার নাড়ি পরীক্ষা করলো এবং নিশ্চিত হলো যে বাবা মৃত। এরপর সে তার স্বামীকে অভিনন্দন জানালো, দারুণ, প্রথম কাজ শেষ। এরপর তারা দ্বিতীয় রুমে ঢুকল, যেখানে সোনিয়ার মা অচেতন হয়ে শুয়েছিলেন। ঘরে ঢুকে রড দিয়ে মায়ের মাথায় আঘাত করার আগে সোনিয়া নিজেই বালিশ দিয়ে তার মায়ের মুখ চেপে ধরল মিনিট 2 জন্য। শ্বাসরোধ করার চেষ্টা করলো। সে বুঝতে পারছিল না মা মারা গেছেন নাকি বেঁচে আছেন।
এরপর সঞ্জীব রডটি তুলে কৃষ্ণা দেবীর মাথায় আঘাত করল। ফুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। 2 বছরের শিবানী, যে তার ঠাকুমার সাথে ঘুমোচ্ছিল, সোনিয়া তার হাত চেপে ধরল এবং সঞ্জীব রড দিয়ে মাথায় মেরে সেই শিশুটিকেও শেষ করে ফেলল। এরপর তারা সুনীলের রুমে গেল। তারা দেখল সুনীল অচেতন অবস্থায় শুয়ে আছে। সোনিয়া সেখানে ঢুকে চুপচাপ 1.5 মাস বয়সী প্রীতিকে তুলে নিল। তারপর সোনিয়া তাকে নিয়ে কিছুটা দূরে রাখল, যাতে তার কান্নার শব্দ শোনা না যায়। সুনীল ছিল বলিষ্ঠ, যদি সে জেগে ওঠে, এই ভেবে তারা দুজনে ধীরে ধীরে সুনীলের হাত পা বেঁধে ফেলল। এরপর সঞ্জীব সুনীলের মাথায় রড দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলল। এইবার তারা সুনীলের স্ত্রী শকুন্তলাকে মারতে যায়, কিন্তু কোনো কারণবশত শকুন্তলা জেগে ওঠে এবং তাদের বাধা দেয়। কিন্তু দুজন বলশালী প্রশিক্ষিত মার্শাল আর্টিস্টের সঙ্গে সে শক্তিতে কুলোতে পারে না। তারা তাকেও ধরে ফেলে এবং রড দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলে। এরপর তারা সেই 1.5 মাসের শিশুটিকেও মেরে ফেলে একইভাবে। এই ঘর থেকে বেরিয়ে এই দুজন অমানুষ যায় সোনিয়ার ছোট বোন প্রিয়াঙ্কা এবং তার ভাইপো লোকেশ যে ঘরে ঘুমোচ্ছিল সেখানে। সেই ঘরে ঢুকে এরা দুজন ঠিক একইভাবে প্রিয়াঙ্কা এবং লোকেশকেও শেষ করে দেয়। এই পুরো কাজটা করতে তারা সময় নেয় ঠিক 2 ঘন্টা। রাত তখন 2টো, গান তখনও বাজছে। এরপর সোনিয়া ছাদে গিয়ে বাজি ফাটায়। তারপর তারা নেমে এসে প্রত্যেকটা লাশের কাছে গিয়ে গিয়ে পরীক্ষা করে দেখতে থাকে। এই ভয়ও ছিল যে কেউ অচেতন অবস্থায় চিৎকার করে উঠতে পারে। তাই মিউজিক সিস্টেমটাকে খুব হিসেব কষে এই চক্রান্তের অংশ হিসেবে কাজে লাগাবার জন্য আনা হয়েছিল। এর ভলিউম ছিল অত্যন্ত বেশি, যাতে বাড়ির বাইরে কেউ চিৎকারের শব্দ শুনতে না পায়। তারপর তাদের মনে পড়ল যে তারা এই ঘটনাটার ব্যাখ্যা কিভাবে দেবে, কে করলো এটা। এবার তো তারা ধরা পড়ে যাবে। তাই নিজেদের বাঁচাতে সোনিয়া তখন সঞ্জীবকে বলল যে রডটা দিয়ে তার মাথায় আঘাত করতে, কিন্তু এমনভাবে মারতে যাতে সে মরে যায় না, কিন্তু শুধুমাত্র আহত হয়ে পড়ে থাকে। এই কথা শুনে সঞ্জীব সেই রডটা তুলে, যে রডটা দিয়ে সে 8 জনকে মেরেছে, সেই রডটা দিয়ে সে সোনিয়ার মাথায় আঘাত করল। সোনিয়া সেখানেই পড়ে গেল। এরপর সঞ্জীব চাকর বাকরদের চোখ এড়িয়ে বাড়ির থেকে বেরিয়ে গেল, আর সোনিয়া আহত হয়ে সেই জায়গাতেই পড়ে রইল। একসময় আস্তে আস্তে সকাল হলো। এরপরে যে ঘটনা ঘটলো সেটা আমরা এই ভিডিওর একদম শুরুতেই জেনেছি। এ তো গেল গল্পের একটা দিক, কিন্তু সোনিয়া কেন এমন করলো, কী ছিল তার উদ্দেশ্য? এবার আসুন জানি সেই কথা। সোনিয়া ছিল একজন টাইকোয়ান্ডো ট্রেনি এবং সঞ্জীব ছিল একজন জুডো চ্যাম্পিয়ন। স্পোর্টসের ট্রেনিং সেন্টারেই তাদের দেখা হয়। তারা প্রেমে পড়ে এবং বিয়ে করে। রেলুরাম পুনিয়া আর তার পরিবার এই বিয়েতে মত দেন না, কারণ সঞ্জীবদের সামাজিক অবস্থান পুনিয়াদের তুলনায় খারাপ ছিল। কিন্তু মেয়ের প্রতি ভালোবাসার কারণে অবশেষে রেলুরাম পুনিয়া এবং তার পরিবার এই বিয়েকে মেনে নেন। পরবর্তীতে সোনিয়ার একটি ছেলেও হয়। রেলুরাম পুনিয়া হত্যাকাণ্ডের মূল কারণ ছিল পারিবারিক সম্পত্তি নিয়ে তীব্র বিরোধ, বিশেষ করে সোনিয়া এবং তার সৎ ভাই সুনীলের ভেতরে। রেলুরামজির বিশাল সম্পত্তি ছিল। সোনিয়া এই জমি এবং সম্পত্তির উত্তরাধিকার চাইত। সোনিয়ার সৎ ভাই সুনীলের সাথে তার সম্পর্ক ছিল সবচেয়ে খারাপ। এই ফার্ম হাউসের চারপাশে 46 একর জমি নিয়ে প্রায়শই সোনিয়ার সঙ্গে সুনীলের ঝামেলা হতো। সোনিয়া অভিযোগ করত যে রেলুরামজি সমস্ত সম্পত্তি সুনীলকে দিতে চাইছিলেন। এরপর শুরু হলো আইনি লড়াই। 31শে মে 2004 সাল। জেলা আদালত সঞ্জীব এবং সোনিয়া উভয়কেই ফাঁসির সাজা দেয়। 12 এপ্রিল 2005 হাইকোর্ট এই সাজা কমিয়ে লাইফ ইমপ্রিজনমেন্টে পরিবর্তন করে, কিন্তু সুপ্রিম কোর্ট 2007 সালে ফাঁসি পুনর্বহাল করে। 1 আগস্ট 2007 হিসারের সেশন জাজ, যিনি প্রথম ফাঁসির আদেশ দিয়েছিলেন, তিনি আনুষ্ঠানিকভাবে তাদের ফাঁসির দিন নির্দিষ্ট করেন।
কিন্তু এই ঘটনার পর সোনিয়া আবার আবেদন করতে থাকে। আমার একটা ছোট বাচ্চা আছে, আমরা ছাড়া তাকে দেখাশোনা করার মতন আর কেউ নেই, আমার বাচ্চার যত্ন কে নেবে? আপনারা যদি আমাদেরকে ফাঁসি দিতেই চান তাহলে আমাদের সাথে আমাদের ছেলেকেও ফাঁসি দিয়ে দিন। যখন সুপ্রিম কোর্ট সেই পিটিশনকেও খারিজ করে দেয়, তখন সে ভারতের রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানায়। কিন্তু 2013 সালের এপ্রিলে রাষ্ট্রপতিও সেই আবেদন খারিজ করে দেন। এর মধ্যে চলে এলো 2014 সাল। কিছু লোক সুপ্রিম কোর্টে একটা পিটিশন দাখিল করে। যুক্তি ছিল যে যদি কোনো ব্যক্তি এই দীর্ঘ সময় ধরে মৃত্যুর অপেক্ষায় থেকে থাকেন, তার মানে সে প্রতিদিন মরছে। এটা কিন্তু এক ধরনের আইনি অবিচার। 21শে জানুয়ারি 2014 এই সিদ্ধান্তটি আসে। আদালত এই যুক্তি গ্রহণ করে। সুপ্রিম কোর্ট এই রকম 15টা মামলার তালিকা তৈরি করে এবং তাদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করে দেয়। আর মজার কথা হলো, সেই 15টা মামলার ভেতর 2টো মামলা ছিল এই সোনিয়া এবং সঞ্জীবের মামলা। সুপ্রিম কোর্টের এই রায় তাদের জন্য জীবন নিয়ে এলো। আদালত তাদের মৃত্যুর সাজা শুনিয়েছিল, কিন্তু 12 থেকে 13 বছর ধরে তারা পিটিশনের খেলা খেললো এবং অবশেষে ফাঁসির দড়ি এড়িয়ে গেল। এখন আপনার মনে হতে পারে যে তারা চুপচাপ জেলে বসেই দিন কাটিয়ে দেবে। সোনিয়া ছিল ভয়ঙ্কর অপরাধী। সে 17টা আলাদা আলাদা কারাগারের অপরাধ করেছিল। আর সঞ্জীব সে তো আরও খারাপ। 2008 সালে সে সন্ত্রাসবাদীদের সঙ্গে মিলে আম্বালার জেল থেকে শশাঙ্ক রিডেম্পশনের স্টাইলে জেলের সেল থেকে একটা সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করছিল এবং সেখানে সে ধরা পড়ে যায়। এরপর 2018 সালে সঞ্জীব জাল গ্যারান্টার এবং জাল ঠিকানা জোগাড় করে 14 দিনের পেরোলে জেল থেকে বেরোয় এবং সে পালিয়ে যায়। 3 বছর ধরে এই গণহত্যাকারী পলাতক ছিল। এই সময় সে পালিয়ে গুজরাটে যায় এবং নিজেকে একজন হিন্দু সন্ন্যাসী হিসেবে পরিচয় দেয়। তার ক্যারিশমা এবং বক্তৃতার দক্ষতায় সেখানকার বড় বড় রাজনীতিবিদ, ধনী ব্যবসায়ী এবং সাধারণ মানুষ তাকে পুজো করত। অবশেষে এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে তাকে ট্র্যাক করতে শুরু করে এবং 2021 সালের ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের মিরাটের একটা ক্লাবের বাইরে থেকে তাকে আবার গ্রেপ্তার করে। এবার আপনার মনে হতে পারে গল্প এখানেই শেষ, এবার তারা চুপচাপ কারাগারে থেকে যাবে। এবারেও ভুল। এখন আসুন এই ঘটনার লেটেস্ট আপডেটের বিষয়ে জানি। হরিয়ানার রাজ্যনীতি অনুসারে যারা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপরাধী এবং 20 বছরের বেশি সময় প্রকৃতপক্ষে যারা কারাগারের ভেতরে কাটিয়ে ফেলেছে, তারা ছাড়া পাওয়ার জন্য আবেদন করতে পারে। এই নীতি অনুসারে সোনিয়া এবং সঞ্জীব দুজনেই ছাড়া পাওয়ার জন্য আবেদন করে, কিন্তু সরকার তাদের আবেদন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। তবে 2025 সালের ডিসেম্বর মাসে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট রায় দেয় যে স্ট্রিক্ট ওয়ার্ডিং অফ দ্য পলিসি অনুসারে এই সব ক্ষেত্রে শুধুমাত্র শেষ 5 বছরের আচরণই বিবেচনা করা হবে। যেহেতু সঞ্জীব 2021 সালে ধরা পড়েছে, মানে ঠিক এই উইন্ডোটার মধ্যেই আদালত তাদের দুজনকেই চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় অন্তর্বর্তী জামিন দেন। যারা তাদের পরিবারের 3টে প্রজন্মকে নৃশংসভাবে হত্যা করেছে, তারা এখন জামিন পেয়ে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই 2 অপরাধীর যে সমস্ত আত্মীয় এখনও বেঁচে আছে, তারা আতঙ্কিত হয়ে দিন কাটাচ্ছে। তাদের বাড়ির সামনে পুলিশের পাহারা বসানো হয়েছে। সুপ্রিম কোর্ট এপ্রিল 2026 পর্যন্ত তাদের জামিন বাতিলের আবেদন পর্যালোচনা করছে। এবং চরম প্লট টুইস্ট, সোনিয়া এবং সঞ্জীব এখন পুরোপুরি একে অপরের বিরুদ্ধে চলে গেছে। তারা আলাদা থাকে। 2026 সালের শুরুতে সোনিয়া একটি ইন্টারভিউ দেয় এবং সেখানে সে তার গল্প পুরোপুরি পাল্টে দিয়েছে। সে এখন দাবি করছে যে সঞ্জীব লোভের কারণে এই সমগ্র হত্যাকাণ্ডের পরিকল্পনা করে কার্যকর করেছে এবং এখানে কার কোনো ভূমিকাই ছিল না। কিন্তু এই কথা সমস্ত ফরেনসিক প্রমাণ, তার কাছে থাকা বিষ, তার হাতে লেখা জাল সুইসাইড নোট, এই সমস্ত কিছুকে উপেক্ষা করে। সুপ্রিম কোর্টের তাদের স্বাধীনতার ওপর চূড়ান্ত সিদ্ধান্তে আসার সম্ভাবনা 2026 সালের মে মাসে।
এখন দেখা যাক আদালত শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আর এই রকম অজানা রোমহর্ষক ঘটনার কথা জানতে থ্রিলার বাংলার সঙ্গে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।